রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচ বা ওয়্যার রেজিস্ট্যান্স এই ধরনের কোনো ডিজাইন স্পেসিফিকেশন কিন্তু এখান থেকে বলা যাবে না। তো এটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র হার্ডনেসের একটা ভ্যালু দিবে আমাদের। হ্যাঁ, যাই হোক, this method is based on the penetration of a specific type of indenter when forced into the material under a specific condition. হ্যাঁ, the indentation hardness is inversely related to the penetration. এটা তো আমরা আগেও জানি যে যত বেশি পেনিট্রেট করবে আমার ইন্ডেন্টারটা তত আমার যত বেশি পেনিট্রেট করবে তত কম হার্ডনেস, মানে হার্ডনেস বেশি হইলে আমাকে কম পেনিট্রেট করবে বা বেশি বাধা দিবে, রেজিস্ট করবে। সো এটা আমরা মোটামুটি জানি, এবং এটা হচ্ছে ইলাস্টিক মডুলাস বা ভিস্কো ইলাস্টিক বিহেভিয়ারের উপর ডিপেন্ড করবে না। শুধুমাত্র পেনিট্রেশন যত বেশি হার্ডনেস তত কম, পেনিট্রেশন যত কম হার্ডনেস তত বেশি। সো এই ব্যাপারটার উপরই বেস করে আমাদের এই মেশিনটা বানানো। দ্য শেপ অফ দ্য ইন্ডেন্টার অ্যান্ড দ্য অ্যাপ্লাইড ফোর্স ইনফ্লুয়েন্স দ্য রেজাল্ট অফ এটা একটা ব্যাপার আছে যে শেপের উপরও কিছুটা চেঞ্জ হতে পারে। তার মানে আমি যখনই একটা মেশিন দিয়ে মাপবো, ওই মেশিন দিয়ে আমি আরেকটা মেপে আমি কম্পারিজন করতে পারবো, এবং টাইমটাও আমার সেম থাকতে হবে, ইন্ডেন্টারের শেপটাও সেম থাকতে হবে। সো সবকিছু মিলে তারপরে আমি বলতে পারবো এটার হার্ডনেস এত, এটার হার্ডনেস এত। এবং নর্মালি যেটা করা হয়, যখন তুমি শোর হার্ডনেস লিখবা, এখানে কয়েকটা জিনিস উল্লেখ করা লাগে। এক নাম্বার হচ্ছে টাইম, মেজারিং টাইম উল্লেখ করা লাগে। কোন মেশিনে মাপছো সেই মেশিনটার কথা উল্লেখ করা লাগে, কারণ মেশিনের উপর ভ্যারি করে ইন্ডেন্টারের শেপও চেঞ্জ হইতে পারে। ঠিক আছে? So there may be no simple relationship between the results obtained with one type of durometer and those obtained with another type of durometer or other instrument for measuring hardness. মানে সোজা কথা, একটা ডিনোমিটার দিয়ে দিয়ে তুমি টেস্ট করে যে রেজাল্টটা পেলা, অন্য একটা ডিনোমিটার দিয়ে টেস্ট করে সেই রেজাল্ট নাও পেতে পারো। সো এটার সাথে কোনো রিলেশনশিপ নাই। হ্যাঁ, ঠিক আছে, রিলেশন নাই আর কি। হ্যাঁ, কারণ ইন্ডেন্টেটরের সাইজ বা শেপ যেটাই বলো না কেন, ওইটার উপর ডিপেন্ড করতে পারে, টাইমের উপর ডিপেন্ড করতে পারে। সো অনেক কিছুর উপর ভ্যারি করে দেখে আমরা কোনো একটা ডিনোমিটারের সাথে আরেকটা কম্পারিজন করতে পারবো না। একটা দিয়ে দুইটা ম্যাটেরিয়ালকে আমি কম্পারিজন করতে পারবো। তো এই হচ্ছে আমাদের বেসিক যেই ফান্ডামেন্টাল, এটা আমরা মোটামুটি জানি, কারণ রকওয়েল হার্ডনেস টেস্ট আমরা তো জানি, আমরা মেটালের ক্ষেত্রে জানি। সো ওইটাই অ্যাকচুয়ালি এটা আরেকটু লোয়ার গ্রেড যদি আমি বলি, কারণ পলিমেরিক ম্যাটেরিয়াল ক্ষেত্রে এত হায়ার লেভেলের আমাদের কোনো মেশিন দরকার পড়ে না, কারণ এত হার্ডনেস আমাদের নাই প্লাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। সো এই হচ্ছে আমাদের মেকানিজম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করো, নাহলে আমরা এখন চলে যাব কিভাবে আমরা মাপবো অ্যাকচুয়ালি। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ধরে নিলাম নাই। ঠিক আছে, আমরা দেখি এখন কিভাবে কি কি লাগে আমাদের। এখানে অ্যাপারেটাস সম্পর্কে অনেক কিছু বলা আছে, এইটা হচ্ছে একটা বেসিক লেকচার। তো এখানে আমাদের মেশিন অনুযায়ী সবকিছু নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ এখানে প্রেসার ফুট, ইন্ডেন্টার, ইন্ডিকেটিং ডিভাইস, ভালো কথা টাইমিং ডিভাইস, কারণ এখানে আলাদা করে টাইমিং ডিভাইস থাকে না। মানে টাইমিং ডিভাইস বলতে আমাদের যে ডিনোমিটারটা আমরা ইউজ করি ওইখানেই একটা টাইমার থাকে। ঠিক আছে, ওই ডিনোমিটারের মধ্যে একটা টাইমার থাকে। সো আলাদা করে টাইমিং ডিভাইস নামে কিছু থাকে না। ক্যালিব্রেটেড স্প্রিং এটাও ভিতরে থাকে। ক্যালিব্রেটেড স্প্রিং মানে ওই যে তুমি প্রেস করলা, ওইটা কতটুকু বাধা দিচ্ছে ওইটার একটা ক্যালকুলেশন আছে স্প্রিং এর উপর। সো এগুলো আলটিমেটলি একটা মেশিনের ভিতরে টোটালটা থাকে। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটা ডিউরোমিটার যদি মানে একটা কি বলে স্ট্যান্ডার্ড ডিউরোমিটার হয়, তাহলে ভিতরে এই জিনিসগুলো আছে। এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো কিছু না। মানে একটা প্রেসার ফুট থাকবে, ওইটার মধ্যে একটা ইন্ডেন্টেটর থাকবে, একটা ইন্ডিকেটিং ডিভাইস মানে একটা স্ক্রিনের মতো থাকবে, টাইমিং ডিভাইস থাকবে, এবং ক্যালিব্রেট স্প্রিং ভিতরে থাকবে। সো এই জিনিসগুলো থাকবে একটা ডিনোমিটারের মধ্যে। হ্যাঁ, ওকে। এখন আসো যে টেস্ট স্পেসিমেন। তো আমরা যেই স্পেসিমেন মানে আমরা যেই স্যাম্পলের হার্ডনেস মাপবো, সেটার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে আসলে, কারণ ওইটা না হলে দেখা যাবে পারফেক্টলি তুমি মেজার করতে পারবা না। তো যেটা এখানে যেটা বলছে যে দ্য স্পেসিমেন শ্যাল বি অ্যাট লিস্ট 6 মিলিমিটার ইন থিকনেস, কারণ 6 মিলিমিটার না হলে তোমার ইন্ডেন্টেটরের যে রেজিস্ট্যান্স বলো বা কতটুকু পেনিট্রেট করতেছে এটা পারফেক্টলি মেজার করতে পারবা না। সো এটা অ্যাট লিস্ট 6 মিলিমিটার যেন হয়। The lateral dimension of the specimen shall be sufficient to permit measurement unless it is known that identical results are obtained when measurements are made at lesser distance from edge. মানে সোজা কথা হচ্ছে যে আমি এজ থেকে একটা সার্টেন ডিস্টেন্সের ভিতরে যে তারপর মাপবো, একদম এজে ক্যালকুলেশনটা আমাদের আইডেন্টিক্যাল রেজাল্ট নাও দিতে পারে। ঠিক আছে, এই জন্য আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমি একটা জায়গায় মাপবো না, আমি অ্যাটলিস্ট 3 বা 4টা জায়গায় মেপে দেন আমি অ্যাভারেজ করবো, এবং একদম এজের দিকে না মাপাই ভালো। মোটামুটি একটা এজের থেকে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত মানে ভিতরে ঢুকে তারপরে আমরা মাপবো। ঠিক আছে,
এবং সারফেসটা অবশ্যই ফ্ল্যাট হইতে হবে, কারণ ফ্ল্যাট না হলে তো পারফেক্টলি তুমি ইন্ডিকেটরটা হিসাব করতে পারবে না। এবং দ্য সারফেস অফ দ্য স্পেসিমেন শ্যাল বি ফ্ল্যাট অ্যান্ড প্যারালাল ওভার এ ডিফারেন্ট এরিয়া টু পারমিট দ্য প্রেসার ফুট to contact the specimen over an area having a radius of at least 6 millimeter from the indenter point। মানে কি, মানে যেটা বলতেছিলাম, তুমি যদি একবারে এজে করো তাহলে তোমার প্রেসার ফুটটা কিন্তু একটু বড় থাকে, আর ওইটার মাঝখানে থাকে ইন্ডেন্টারটা, আমরা দেখবো মেশিনটা যখন। তো তুমি যখন শুধু ইন্ডেন্টেডটা একদম এজে দিলা, তাহলে প্রেসার ফুটের অনেকখানি অংশ কিন্তু তোমার ওই স্যাম্পলে পড়লো না। সো এটা মাথায় রাখতে হবে যেন প্রেসার ফুটটাও টোটালটা মানে আমার স্যাম্পলের উপর পড়ে, আর ইন্ডেন্টেডর তো অবশ্যই পড়তে হবে, দেন আমি ক্যালকুলেশনটা করতে পারবো। সো টেস্ট স্পেসিমেনটা কিন্তু এটা জরুরি যে থিকনেস 6 মিলিমিটার বা তার বেশি হইতে হবে, এবং আমি যেখানে যেখানে টেস্ট করব সেই ইয়েগুলো হচ্ছে এজ থেকে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ভিতরে থাকতে হবে, সেটা মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো যে টেস্ট প্রসিডিউরটা দেখো যে আমরা ফার্স্টে যেটা করতে হবে যে আমাদের টেস্টারটা যদি অন থাকে তাহলে আগে অফ করে নিতে হবে, ঠিক আছে। সুইচ অফ দ্য টেস্টার, যদি এটা অন থাকে তাহলে অন অফ বা জিরো কি থাকে একটা, সেই কির মাধ্যমে এটা সুইচ অফ করে দিব আমরা, যদি ফার্স্টে অন থাকে, কারণ আগে রিসেট করে নিলাম, অফ করে আগে রিসেট করে নিলাম ধরো। দেন আমি ওই কি বলে সিলেক্ট দ্য ডিজায়ার্ড মেজার টাইম বাই কিপিং প্রেস দ্য টাইম কি, আমাদের একটা টাইম কি থাকবে মেশিনটার মধ্যে, সেই টাইম কির মধ্যে আমরা টাইমটা ফিক্স করে দিব। তো আমাদের যেহেতু ল্যাবে অনেকবার ইউজ হয় এগুলো, তো ওরা অলরেডি ফিক্স করাই থাকে। তো আমরা দেখবো একটু পরে, মোটামুটি একটা মেশিনের মোস্ট প্রবাবলি 10 সেকেন্ড, একটা মানে 16 সেকেন্ড, তো এই ধরনের একটা ভ্যালু আগে থেকে ফিক্স করা থাকে, বাট তুমি চাইলে ওটা চেঞ্জ করতে পারবা। ওটা একটা আমাদের একটা সার্টেন টাইম আমাদের মানে ইয়ে করে ফিক্স করে দিতে হয় অ্যাকচুয়ালি। তো রিলিজ দ্য টাইম কি নাও, দ্য ডিসপ্লে সুইচ অফ ইমিডিয়েটলি অ্যান্ড দ্য ইনপুট ইজ ফিনিশ, মানে টাইমের ইনপুট আমরা দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমাদের টেস্টারটা সুইচ অন করতে হয় অন অফ বা জিরো কির মাধ্যমে, while the indenter is hanging free until the display shows the selected measuring time as well as the measuring value 0। মানে কি, তুমি যখন অন অফ করলা তখন দেখলা যে মেজারিং ভ্যালুটা 0 দেখাচ্ছে, এবং তুমি যেই সেকেন্ডটা ফিক্স করছো 10 সেকেন্ড হোক বা 16 সেকেন্ড হোক সেটাও শো করতেছে, কারণ তুমি ইন্ডেন্টারটা যখন প্রেস করবা তার থেকে ওই টাইমটা আস্তে আস্তে মানে কমতে কমতে জিরো হওয়ার পরে একটা বাজার সাউন্ড হবে, তখন তোমার ভ্যালুটা শো করবে। সো ফার্স্টে মেজারিং ভ্যালুটা 0 থাকবে। তারপরে দেখো প্লেস দ্য টেস্ট স্পেন অন এ হার্ড হরাইজন্টাল সারফেস, হোল্ড দ্য ডিনোমিনেটর ইন এ ভার্টিক্যাল পজিশন। এটা তো একদম সিম্পল, আমি একটা হরাইজন্টাল সারফেসে আমি স্পেসিমেনটা রাখবো এবং উপর থেকে আমার মানে ডিনোমিনেটরটা ভার্টিক্যাল পজিশনে আমাদের ধরে রাখবো। এইবার হচ্ছে আমরা অ্যাপ্লাইড দ্য প্রেসার ফুট টু দ্য স্পেসিমেন অ্যাজ র্যাপিডলি অ্যাজ পসিবল। তারপরে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা প্রেসার ফুটটা এই স্যাম্পল উপর দিব, এবং আমরা প্রেসারটা এমন ভাবে দিব না যাতে একদম অনেক জোরে দেওয়ার কারণে মানে শকের কারণে স্যাম্পলের কোনো সমস্যা হয় বা কিছু, এই ধরনের যাতে না হয় এটা মাথায় রাখতে হবে। এবং জাস্ট মানে সাফিসিয়েন্ট প্রেসার দিতে হবে যাতে করে একটা ফার্ম কন্টাক্ট হয়। ফার্ম কন্টাক্ট মানে একদম টাচ না, ঠিক মানে একটা কন্টাক্টটা যেন একটু জোরালো একটা কন্টাক্ট থাকে। তো একটা ফার্ম কন্টাক্ট থাকে যাতে ওই কি বলে স্পেসিমেন এবং তোমার ওই ইন্ডিয়ান স্পেসিফিক, এটা মনে হয় ওয়ার্ডটা ভুল আছে, যাই হোক। তো ফার্ম কন্টাক্ট বিটুইন স্পেসিমেন এন্ড হচ্ছে তোমার যেই ইয়াটা ইন্ডিকেটরটা, হ্যাঁ। দ্য মেজারিং রান ইজ ইন্ডিকেটেড বাই ডিসপ্লেইং রিমেইনিং টাইম, যেটা বলতেছিলাম যে আমাদের এরপরে যখন রান মানে তুমি যখন ইন্ডিকেটর প্রেস করলা তখন থেকেই ওর টাইমটা আস্তে আস্তে কমা শুরু হবে, এবং একটা সময় জিরো হয়ে একটা বাজার সাউন্ড করবে এবং তোমার মেজারিং ভ্যালুটা শো করবে। এবং এটা হয়ে গেলে আমরা টেস্টারটা মানে কি বলে উঠায় ফেলবো স্পেসিমেন থেকে। দ্য ইন্ডিকেশন অফ দ্য মেজারিং টাইম ইজ জাম্পিং ব্যাক ফ্রম জিরো, আবার তোমার জিরো থেকে আবার সিলেক্টেড মেজারিং টাইমে চলে আসবে, কারণ জিরো তো হয়ে বাজার দিয়ে আমাদের ভ্যালুটা শো করছে, এরপরে আবার সেই 16 সেকেন্ড হোক বা 10 সেকেন্ড হোক সেখানে চলে যাবে, এবং আমরা ওখান থেকে মানে মেজারিং ভ্যালুটা পেয়ে যাব। এবং এখান থেকে অ্যাটলিস্ট 4টা জায়গায় আমরা প্রত্যেকটা স্যাম্পলে 4টা জায়গায় আলাদা আলাদা ভাবে আমরা হার্ডনেসটা মেজার করব। তো এই হচ্ছে আমাদের প্রসিডিউরটার ভিডিও আমরা দেখবো এখনই। আর এখান থেকে কি কি আমরা রিপোর্ট করব, তো রিপোর্ট করার হচ্ছে যে কমার্শিয়াল আইডেন্টিফিকেশন অফ দ্য ম্যাটেরিয়াল, আগে যেটা করতে হবে যে তোমার ওই ম্যাটেরিয়ালের মানে ওই স্যাম্পলটা কি সেটা আমাদের আইডেন্টিফিকেশন জরুরি। তারপর হচ্ছে ডাইমেনশন অফ দ্য স্পেসিমেন, এটাও খুব জরুরি। টেস্ট ডেট অ্যান্ড টেস্ট টেম্পারেচার, এটা যদিও টেস্ট ডেট তো অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, টেস্ট টেম্পারেচারও যে খুব একটা ফ্যাক্ট তা না, তারপরেও আমরা এটা নোট ডাউন করে রাখবো, ঠিক আছে।
দেন হচ্ছে টাইপ অ্যান্ড সিরিয়াল নাম্বার অফ দ্য টেস্টার, যেটা বলতেছিলাম যে আমাদের টেস্টারটা কোন টাইপের, এবং সিরিয়াল নাম্বার, একটা নাম্বার থাকবে, ওই ধরনের একটা নাম্বার থাকবে, হয়তো ওয়ার্ল্ড ওয়াইড মানে নোন একটা নাম্বার, সেটা আমাদের নোট ডাউন করা জরুরি। ড্র এ স্কিমেটিক ডায়াগ্রাম অফ দ্য ডিজিটাল হার্ডনেস অ্যান্ড লেভেল ইজ ডিফাইন কমন, এটা খুব একটা ইয়া না, মানে ড্র করতে বলতেছে। ইন্ডিকেট দ্য হার্ডনেস ভ্যালু অবটেন ফ্রম ডিজিটাল হার্ডনেস টেস্টার অ্যান্ড শোর টেস্টার, এটা তো বললাম যে আমাদের হার্ডনেস ভ্যালুটা আমরা ইয়া করব, ইন্ডিকেট করব। এবং এখানে যেটা বলতেছিলাম যে নেম দ্য, এখানে যদিও দুইটা হার্ডনেস টেস্টার কথা বলা আছে, মানে হার্ডনেস ডিজিটাল হার্ডনেস টেস্টার, শোর টেস্টার, বাট আমরা তো মেইনলি শোর হার্ডনেস টেস্টারই করব। সো ওইটা ওই জন্য আর কম্পারিজনের কোনো দরকার নেই। এখানে যেটা বলছিলাম যে শোর এ এবং শোর ডি আমরা মেজার করব, বাট শোর এ এবং বি ও আছে। ইনফ্যাক্ট শোর এ এবং বি দুইটাই 0 থেকে 1 কেজি পর্যন্ত, মানে আমাদের যে স্যাম্পলটা হবে সেটার ওয়েটের উপর একটা ডিপেন্ড করবে। এবং শোর সি আর ডি হচ্ছে 5 কেজি পর্যন্ত আমরা স্যাম্পলে ওয়েট থাকলে আমরা মাপবো। এবং শোর 00 যেটা 00, এটা খুবই মানে একদম হালকা যেই পলিমার গুলো থাকে, যার ওয়েট মানে করে 400 গ্রাম পর্যন্ত, ওই ধরনের ক্ষেত্রে আমরা শোর 00টা আমরা ইউজ করতে পারি। বাট আমাদের এখানে শোর এ আর শোর ডি আমরা দেখবো। এবং দ্য টেস্টার শোর 00 ইজ প্লেসড onto the sample by its own weight and not pressed, মানে এতটা নরম থাকে যে আলাদা করে আর মানে প্রেসার দেই না আমরা, শুধুমাত্র ওই টেস্টারটাকে স্যাম্পলের উপর জাস্ট ধরি, ওই ওয়েটের কারণে ওটার মধ্যে একটা ইন্ডেন্টেশন পড়ে, ওইখান থেকে একটা ভ্যালু আমাদের শো করে। আর আরেকটা জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন টাইপ। তো এই হচ্ছে আমাদের, এগুলো আমাদের একটা টেস্টের পর এই জিনিসগুলো আমাদের নোট ডাউন করা জরুরি। আর কিভাবে করে সেটা তো আমি অলরেডি বলে ফেললাম, আর মেকানিজমটাও আগে বললাম। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লেকচার। বললামই যে এটা লেকচার তেমন কিছুই না, এটা হচ্ছে মেনলি ল্যাবের কাজ। ল্যাবে যে তোমাদেরকে দেখানো হইতো গ্রুপ গ্রুপ করে, এবং তোমরা ভ্যালুগুলা লিখে নিয়ে যে লিখে নিয়ে একটা ল্যাব রিপোর্ট দেওয়ার কথা, বাট এখানে আসলে ল্যাব রিপোর্ট দেওয়ার মতো অপশন নাই আসলে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা ভিডিওটা দেখবো এখন। স্যার, আমাদের ভিডিওতে যে ডেটাগুলো দেওয়া হবে সেই ডেটাগুলোকে আমরা রেকর্ড করে একটা ল্যাব রিপোর্ট দেওয়ার চেষ্টা করতে পারি? চেষ্টা অবশ্যই করতে পারো, কারণ স্যার এখানে যে, হ্যাঁ বলো। মানে এইখানে স্যার মানে যদি ল্যাব রিপোর্ট তো স্যার আমাদের ডাটা দেখে দেখে লিখবো, ব্যাপারটা এরকম হয়ে যাবে তখন। এর থেকে স্যার হুম। মানে মানে স্যার আমরা এখান থেকে তো শিখে নিলাম যে ভিডিও দেখে যে এরকম এরকম হবে। না, ভিডিওটা তোমাদের আমি দিয়ে দিব, যদিও আজকে মানে অনেক বড় তো ভিডিও ফাইলটা, হয়তো আজকে এখন দিতে পারতেছি না, হয়তো আমি আপলোড করে তোমাদের দিতে হবে। তো ওইটা ফ্যাক্ট না, আসলে ল্যাব রিপোর্ট তোমরা চাইলে দিতেই পারো, কোনো হ্যাঁ স্যার, আই থিংক সুমিত ছাড়া কেউ এনথুসিয়াস্টিক হবে না, মানে স্যার কোনো লাভ তো হচ্ছে না আসলে, কারণ না অনলাইনে। সেটা তো ঠিক আছে, দিতে পারো আর কি, তোমরা চাইলে, তোমাদের উপর এটা ডিপেন্ড করতেছে। আর যাই হোক, আমরা এখন ভিডিওটা দেখি, ঠিক আছে? আমরা ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হব। আচ্ছা, ভিডিওতে সাউন্ড যদি আসে না আসে তাহলে আমাকে বলো। সাউন্ড কি আসতেছে দেখো তো, আমি শিওর না, আমি ভিডিও দেখাইনি এখনো। সাউন্ড কি আসতেছে? না তোমরা সাউন্ড আসতেছে? না স্যার, আসতেছে না আচ্ছা, ভিডিও সাউন্ড কিভাবে দেওয়া যায়? আমি কখনো দেখাইনি আর স্যার। কি, জানি। জুমে আমি জানি কেমনে করে, টিমসে স্যার শিওর না। একটা অপশন থাকে শেয়ার দেওয়ার আগে ক্লিক করে নিতে হয় ওটা, এটা টিমসে আছে নাকি আমি জানি না। হ্যাঁ, ওইটা আমিও আসলে কখনো ওইভাবে ইউজ করি নাই। আচ্ছা, আমি শেয়ার অফ করি, একটু দাঁড়াও দেখি তো। শেয়ার দেওয়ার আগে বা শেয়ার ক্লিক করলে যে স্ক্রিনে ডিসপ্লে আসে, ওখানে কোনো নিচে কোনো অপশন আছে নাকি? দাঁড়াও, এখন মনে হইতে পারে। তারপরে আসলো দেখো কত? তো। 33 10 মার্কস হচ্ছে, মার্কসের অবস্থা কি? হচ্ছে আচ্ছা, আসেনি এখনো বুঝতেই আসেনি পারছো তো? শেয়ার। আমাদের এখনো স্যার আসেনি। কত থেকে আসছে? আজকে? আমাদের কি 25 সাউন্ডটা কি আসছে? না স্যার, 25 রোল নাম্বার ভিডিওই 25 আসেনি। পেয়েছে 12 ভিডিওই স্যার এখনো আসেনি। ও, ভিডিওই 27 আসেনি, দাঁড়াও 14 দাঁড়াও একটু দাঁড়াও। 28 16 29 8 আপনি 30 মেশিনটা তো কিভাবে চালাবেন হয় নাই একটু শেষ দেখাই দেন। পর্যন্ত 31 সাউন্ড আসছে? 05 ওকে, এখন দেখো তোমরা। আগে পুরোটা দেখো, কোশ্চেন থাকলে পরে কইরো, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে শোর এ, শর্ট এ, হ্যাঁ। আচ্ছা, আমাদের এবার শোর বি। হুম যেটা পরিমাণের ভিতরে যেটা সব নরম, সব বেশি, ওগুলো নেই শোর এ দিয়ে। সরে দিয়ে, হ্যাঁ। আর যেটা পরিমাণের ভিতরে হার্ড হয়ে যায়, সেটা শর্ট সেটা ডি, নেই হ্যাঁ। শোর বি দিয়ে। এমনি দেখেন যে আপনি মেশিনটা কিভাবে চালাও ওটা একটু দেখাই দেন। মেশিনটা এখানে আমাদের মেশিনটা চললে 16 সেকেন্ড মেশিনটা চলবে, এই যে উপরে 16 লেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। তার মানে 16 সেকেন্ড পরে রেজাল্ট দিবে। এটা কি চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যায়। আচ্ছা,
15 এর যখন চেম্বার চেক করবো হুম। এর ভিতরে চেম্বার এরকম ধরবো এই একটা করে পয়েন্ট কমতে থাকবে হুম 16 সেকেন্ড আসলে সে ওকে দিবে ওকে দিয়ে রেজাল্ট আসে কত সে বলে দিবে এই হুম। এখন এখন রেজাল্ট আসছে স্যার এই যে 65.0 হ্যাঁ 65.0 পলিমারের জন্য 65 হুম। মানে আঠারো দিয়ে এরকম তিনটা করে দিয়ে আর কি আঠারো দিয়ে দেখুন মানে আমরা 3টা করে নিয়ে এভারেজ করব। এভারেজ দিব স্যার আচ্ছা দিব যে এগুলো তো 66 66 65 66 হুম এগুলো স্যার কত ছিল জি ওইরকমই বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা গেল শোর এ সরে হ্যাঁ শোরে দিয়ে হচ্ছে সরে এই আমরা দেই এর আচ্ছা। পরিমাণটা সরে এই দেই হ্যাঁ এটা কত আছে তো দেখে নিই এটা হলো ডিস্টেন্স ব্লক আছে হুম এটা আসছে স্যার 74 74 লোড সেট হাফ মেটাল হুম পরিমাণ কত এটা হচ্ছে পিপি না পিপি এটা পিপি যে দিনের পিপি আর ওটা একটু পিপির সাথে মিক্স আছে আচ্ছা ওই জন্য একটু নরম হুম হুম 63.8 আচ্ছা হলো 64.7 ওই তো কাছাকাছি সব এই মুখাটা পিন আছে স্যার এই পিনটা স্যার হুম হুম এই পিনটা স্যার হুম। ওই পরিমাণের ভিতরে যেন ঢুকে না যায় আচ্ছা এরকম পরিমাণ লাগবে আচ্ছা হ্যাঁ যদি ঢুকে যায় তাহলে হবে যখন এরকম মানে নরম এটার ভিতরে হবে না যখন পরিমাণের ভিতরে যদি নরম হয় হ্যাঁ সফট না এটা যদি হয় হ্যাঁ তাহলে এটার মধ্যে এটা হ্যাঁ এই পিনটা ঢুকে যাবে স্যার ঢুকে যাবে হ্যাঁ তাহলে এটা টেস্ট করা যাবে না। যাবে না মানে এমন জিনিসটা দিতে হবে যে পরিমাণটা ওর ভিতরে ঢুকে যাবে না, হুম হুম এই পিনটা আর এর চেয়ে যদি হার্ড মেটাল হয় তখন আমরা 4D ব্যবহার করি 4D হলো মেশিনের সিস্টেম তো একই তাই হ্যাঁ না হ্যাঁ একই এই আমরা অন করতেছি হ্যাঁ এটার সময় নাই এটার সময় আমরা জটপট দিব আর কি এটার সময় কতটুকু আগেটা যেমন 16 এটার কোনো সেকেন্ড সময় নাই ও এটা সময় নাই কোনো এটা তোমার সময় নাই এটা আচ্ছা 3-4 সেকেন্ড পরে আচ্ছা আচ্ছা একটা স্টেপে আচ্ছা আচ্ছা থাকে না আর দেখে নিতে হয় এই স্যার আপনি যখন চালাম তখন দেখবেন যে একটু 2-3 সেকেন্ড পরেই দেখবেন রেজাল্টটা ফিক্সড হয়ে যাবে তখনই দেখবেন স্যার এই দেখবেন দেন দেখান আপনি দেখবেন স্যার হুম হুম 49 আর একটু কিন্তু ফিক্সড হলো না তো ভ্যালুটা এটা দিয়ে ট্যাবলেট দিয়ে হ্যাঁ হ্যাঁ দেন তারপর ব্যাটারি হুম দেন যত শক্ত করি স্যার আচ্ছা সমস্যা এটা পিনটা বড় বলের মতো এই স্যার 75 এরকম 5 এরকমই স্যার ও মানে এটা ফিক্স করার কোনো অপশন নাই না 2-3 সেকেন্ড পরেই একটা আচ্ছা। দেখবেন এটা হালকা একটা কি খাবে ওই সময় রেখে আচ্ছা দিন আচ্ছা আবার দেখুন স্যার 83 একটু ধীরে এরকম ট্যাবলেট এটা আড়া দিই হুম 85 মানে এটা ভ্যালু চেঞ্জ হয় আর কি আচ্ছা আচ্ছা স্যার এটা তো সব রেখে আছে হুম এটা হচ্ছে টেফলন না টেফলন এই জন্য অনেক এটা লাইনের সাথে মিক্স আছে হুম এটা দেবে এটা আবার একটু নরম হবে না ওইটা থেকে এই পাশে বেরিয়ে ধরেন এখন দেন স্যার ওই তো 70 72 এরকমই আসে 66 এরকম। মানে এখানে যতগুলো নেওয়া যাবে তত এভারেজ করে সেটা বের করব এর ভিতর পিন আছে এর পিনটাও ওর মধ্যে পিন আছে পিনটা কিসের থাকে পিনটা এই লোহার এসএস স্টিল আছে হ্যাঁ।
এই কিছুক্ষণের মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখতেও পারবেন এই তো নাকি আর তো স্যার বেশি না। দেখছো তোমরা? স্যার আমার এখানে হ্যাঁ, প্রশ্ন হলো যে এই পিনটা যদি স্যাম্পলটাকে পেনেট্রেট না করে তবে পেনেট্রেট করে কি? পেনিট্রেট করে না কোথায় বললো? উনি বললো যে ওই যে নরম যদি হয়, মানে ধরো তুমি একদম ওই কি বলে একদম সফট, সেই ক্ষেত্রে তুমি যেমন যখন ফোম। পিনটা, হ্যাঁ ফোম, সেই ক্ষেত্রে তুমি যখন পিনটা দিবা পিনটাকে কেউ রেজিস্ট করবে না। বুঝো এই কথাটা মিনিং? মানে পিনটাকে তো একটা রেজিস্ট করতে হবে, তুমি একটা হ্যাঁ। ইন্ডেন্টেশন দিচ্ছ, ও জি। রেজিস্টের পরেও কিছুটা পেনিট্রেট হবে, সেটা একটা কেস, সেটাতেই তুমি হুম। হার্ডনেসটা মাপবা। কিন্তু তুমি এমন একটা নরম জিনিসের উপর একটা ইন্ডেন্টেশন দিলা, কোনো পেনিট্রেশনই করতেছে না, সে তুমি একটা লিকুইডের উপর ধরলা, কথার কথা এই এই ইয়েটা পিনটা, হুম। কিন্তু ও তো আর রেজিস্ট করতেছে না, বা যেটা করতেছে যতটুকু রেজিস্ট করতেছে সেটা কোনো একটা ভ্যালু আমাকে শো করবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার হার্ডনেসের কোনো ভ্যালু আসবে না। তো উনি এই কথাটাই বলতেছিল যে খুব নরম যদি হয়, একদম ঢুকে যায় ভিতরে, সেই ক্ষেত্রে মানে এটা দিয়ে মাপা যাবে না। যেমন উনি যে ফোমের কথা বললো, এটা হচ্ছে শোর 00 স্কেল দিয়ে মাপতে হবে, খুবই নরম, ওই ক্ষেত্রে কোনো আলাদা করে প্রেস দেওয়া হয় না, জাস্ট মেশিনটা রাখা হয়, ওইখান থেকে যতটুকুই সে রেজিস্ট করে, যত লিটল অ্যামাউন্টই হোক না কেন, সেইখান থেকে একটা ভ্যালু আমাদের শো করে। বাট নর্মালি শোর এ এবং শোর ডি মোটামুটি কিছুটা, শোরে তাও কম্পারেটিভলি একটু সফটওয়্যার প্লাস্টিকের জন্য, আর শোর ডি আর একটু হার্ড প্লাস্টিকের জন্য আমরা আর কি মেজার করি। বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা হলো যে দুই ক্ষেত্রেই পেনিট্রেশন হবে, কিন্তু পিনটা হ্যাঁ পেনিট্রেশন করে পেনিট্রেশন নিয়ে গেছে কোনো রেজিস্ট্যান্স না পাওয়া যায়, তবে তবে ওটা এতটাই সফট যে এক্স্যাক্টলি ওটার এক্স্যাক্টলি রিডিং পাওয়া যাবে না। যদি এক্স্যাক্টলি কিছুটা মানে রেজিস্ট করে তবে ফার্দার তাহলে পেনিট্রেশন করে অবশ্যই পাবা, বুঝতে হ্যাঁ পারবে। হ্যাঁ এক্স্যাক্টলি, পেনিট্রেশন তো করতেই হবে, হুম। কিন্তু পেনিট্রেশনটাকে রেজিস্ট করতে হবে, তাহলেই তুমি একটা ভ্যালু পাবা, যে ও এই পরিমাণ ফোর্স দেওয়ার কারণে ও এতটুকু পেনিট্রেট করলো, কিন্তু তার মধ্যে একটা রেজিস্ট্যান্স তো থাকবেই, সেখান থেকে ও ভ্যালুটা হুম। ক্যালকুলেট করে, এই আর কি। কিন্তু স্যার এখন আমি যে দেখলাম, মানে হুম আমরা যে দেখলাম যে ছোট ছোট ডিস্ক মেটালের উপর মাউন্টেড করা ছোট ডিস্ক, এই হুম ডিস্কের হুম উপরে একই হুম। জায়গাতেই ওনারা পিনগুলো দিচ্ছেন ওটা সেটা। স্যাম্পলটা ছোট হয়ে যায়, মানে স্যাম্পলটার হ্যাঁ। সাইজটা ছোট, এই জন্য হয়তো হ্যাঁ স্যার। বারবার দিতে পারে না এই জায়গায়। কিন্তু স্যার। এবং হ্যাঁ, এখানে একটা কথা একটু হুম। বলি, উনি কেন মাউন্টিং করছে, ওই যে একটু আগে এই কথাটা বলতেছিলাম, তুমি যখন এজের দিকে যেতে মানে যাবা, এজের যখন তুমি প্রেসার ফুটটা কন্টাক্ট হবে না, তখন পারফেক্ট ভ্যালু দিবে না, এজন্যই ওরা মাউন্টিংটা করে, যে যাতে এজের কাছাকাছি পর্যন্ত তুমি মাপতে পারো, মানে প্রেসার ফুটটা তখন তোমার মাউন্টিং এর মধ্যেও পড়বে, বাট সেটা কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রেও ভ্যালুটা পারফেক্ট দিবে। কিন্তু তুমি কোনো মাউন্টিং করলা না, ওই জাস্ট ওই ক্যারাম বোর্ডের যে গুটিটার মতো দেখলা যে স্যাম্পলটা, এখন ওইটার একদম তোমার এই যে মানে একদম কর্নারে তুমি মাপতে চাইলা, ধরো মাউন্টিং করো নাই, সেক্ষেত্রে তোমার প্রেসার ফুটের অনেকখানি অংশ কিন্তু বাইরে চলে যাবে, তখন এক্স্যাক্টলি ভ্যালুটা দিবে না। মানে পারফেকশনের জন্য আমরা মাউন্টিংটা করে রাখি, যে এজে গেল যাতে প্রেসার ফুটটা মাউন্টিং এর উপর পড়ে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তাহলে কথা হলো যে এই ছোট ছোট ইন্ডেন্টেশন পয়েন্ট গুলো ডিসটেন্স তো স্যার 6 মিলিমিটারের চেয়ে অনেক কম, তাহলে ইন্ডেন্টেশন পয়েন্ট গুলো কাছাকাছি হয়ে যাওয়া এক জায়গায় প্লাস্টিক ডিফরমেশন তার ঠিক কাছের ইন্ডেন্টেশন পয়েন্টটাকেও তো স্যার ইফেক্ট করবে, এটা তো হ্যাঁ, স্যার। কিছু তো ইফেক্ট করবেই, মানে এজন্যই বলে যে স্পেসিমেনটা যতটা মানে যতটা গ্যাপে গ্যাপে ভ্যালুগুলা নেওয়া পসিবল, এবং যতগুলা জায়গায় মানে যতগুলা পজিশনে নেওয়া পসিবল, তাহলে তুমি ভ্যালুটা মোর অ্যাকুরেট পাবা। মানে আমাদের ওই স্যাম্পলটাই ছোট, এখন ওইখানে আর তুমি কত ভেরিয়েশন করতে পারবা? যেমন তুমি যেটা পিপির ক্ষেত্রে দেখলা, ওইটা কিন্তু ভেরিয়েশন করতে পারবো, অনেকগুলা জায়গায় তুমি নিতে পারবা। সো স্যাম্পলের তো একটা অবশ্যই ব্যাপার আছে, এজন্যই এই টেস্টিং এর ক্ষেত্রে স্যাম্পলের সাইজ অবশ্যই উল্লেখ করা জরুরি, এবং এই কথাটা কিন্তু আগেও বলে আসছি, যে কোন স্যাম্পলের সাইজটা কতটুকু সেটা তোমার লিখে দিতে হবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? অলরেডি যেহেতু আমি ভিডিওটা তোমাদের লেকচারে মানে রেকর্ডিং অবস্থায় ছিল, আমার মনে হয় ভিডিওটা অলরেডি তোমরা ডাউনলোড করে নিতে পারবা ইয়া থেকে, মানে লেকচার ম্যাটেরিয়াল, লেকচারের যে ইয়াটা ভিডিওটা সেটা ডাউনলোড করলে আলটিমেটলি হয়ে যাবে। তারপরেও যদি মনে করো যে না আরো ভালো রেজুলেশনের দরকার, সেই ক্ষেত্রে আমি তোমাদের দিয়ে দিব, সেটা তুমি আমাদের মানে তোমরা আমাকে জানাও, আমি পরে লাগলে দিয়ে দিব, কারণ ফাইলটা অনেক বড়, লাইক 2 জিবির মতো অনেক বড়, তো যদি লাগে আমি দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে? ওকে, এই তো মোটামুটি। আর ল্যাব রিপোর্ট তো বললামই, আসলে এটা ল্যাব রিপোর্ট তেমন খুব একটা লাভ নেই, এই জন্য আর ল্যাব রিপোর্টের দিকে যাচ্ছি না। ল্যাব রিপোর্ট মোস্ট প্রবাবলি হয়তো একটা ইয়ের ক্ষেত্রে দিব, আমি একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা ল্যাব রিপোর্ট দিব আর কি, মার্কিং এর জন্য মেনলি, ওটা এখনো দেখি, হয়তো 3 বা 4 নাম্বার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দিব আর কি। তো যাই হোক, তোমরা আমি লেকচার মনে হয় 1টাও তোমাদের দেই নাই এখন পর্যন্ত, মানে ইয়াটা ফাইলটা আমি আজকে লেকচার 1 এবং 2 দুইটাই তোমাদেরকে দিয়ে দিব।
তোমরা বাসায় পড়ো। এবং একটা কথা জরুরি, তোমরা আগে প্রিভিয়াস ব্যাচ গুলাতেও শুনে আসবা যে এই ল্যাবের কিন্তু ল্যাব কুইজটাই মেন। ঠিক আছে, ল্যাব কুইজটাই যদি ভালো করো তো সেই ক্ষেত্রে তোমাদের গ্রেডটা ভালো আসবে, যদিও 0.75 তারপরও। আর ল্যাব কুইজের জন্য আমার এই মানে আমার তো না অ্যাকচুয়ালি লেকচারগুলো স্যারের লেকচার, তো এই লেকচারগুলো ভালো মতো পড়ো, কারণ আলাদা করে কোনো বই নাই, কিন্তু লেকচারগুলো খুবই ভালো মতো মানে থিওরির মতো করে পড়ো। ঠিক আছে, এটা মাথায় রাখো আর কি। তো এই হচ্ছে আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন আর? ঠিক আছে, আমি আর অ্যাটেন্ডেন্স আমি ডাউনলোড করে নিচ্ছি লিস্টটা, তোমাদেরকে আর কল করলাম না, আমি ওখান থেকে দেখে নিব। তাও মনে হয় আজকে দু একজন মিস করছো, আজকে এখন দেখাচ্ছে 43, তোমাদের মোস্ট প্রবাবলি 46 বা 45 মনে হয়, আমি শিওর না, 45 বা 6, যাই হোক 2-3 জন অ্যাবসেন্ট। এই ক্লাসই হবে 5টা, এর মধ্যে যদি তোমরা 2টা মিসই করো তাহলে কিন্তু ফুল মার্কস তো আশাই করা যায় না। ঠিক আছে, এটা মাথায় রেখো, যারা ক্লাস মিস করতেছে তাদেরকে জানাই দিবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তোমরা লেকচারটা অবশ্যই ডাউনলোড করে নিও। তোমরা টিমসেই পাবা, এটা কিন্তু থাকে না সবসময়, এটা তোমরা জানো, তোমরা একটু ডাউনলোড করে নিও সবাই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।